এখন দেখবেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো। পরিচালনা ডাক্তার শাহেদ ইমরান। সৌজন্যে প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হুদা শ্যামা। আর আমাদের আজকের এই পর্বে রেডিও পার্টনার হিসেবে আছে এবিসি রেডিও। দর্শক, ডায়রিয়া বলতে যে সমস্যাটি ফুটে ওঠে আসলে সেটি প্রকৃত অবস্থা নয়। বাংলাদেশে এখনো ডায়রিয়ার আড়ালে ঘাঁটি গেড়ে আছে সেই কলেরা, একসময় যার নাম শুনলেই ছড়িয়ে পড়ত প্রবল আতঙ্ক। বাংলাদেশে এক হিসাব মতে দেখা গেছে প্রতি বছর প্রায় 12 লাখ মানুষ মারাত্মক বা মাঝারি আকারে কলেরার জীবাণুতে আক্রান্ত হন। সরকারি হিসাব মতে এটি 4 থেকে 4.5 লাখ। আবার কলেরায় আক্রান্ত এই রোগীদের মধ্যে 18 থেকে 20% রোগী হচ্ছে শিশু। চলুন দর্শক, এবারে আমরা কলেরা নিয়ে তৈরি একটি তথ্যচিত্র দেখে আসি। কলেরা হচ্ছে একটা তীব্র পেটের রোগ। অন্ত্রে ভিবরীয় কলেরা জীবাণুর সংক্রমণ থেকে হয়। এই সংক্রমণ প্রায়শই মৃদু বা উপসর্গ ছাড়াই হয়, কিন্তু কখনো খুব তীব্র হতে পারে। কলেরা ব্যাকটেরিয়া দ্বারা কলুষিত জল পান করলে বা খাবার খেলে একজনের কলেরা হতে পারে। মহামারীর সময় কলুষিত হওয়ার কারণে হয় একজন সংক্রামিত লোকের পায়খানা। যেসব জায়গায় নর্দমার ময়লা বা পানীয় জল যথেষ্ট পরিমাণে পরিচর্যা করা হয় না, সেখানে রোগটি তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে। আবার সাধারণত মাছির মাধ্যমেও এই রোগ ছড়ায়। কলেরার জীবাণু পরিবেশের মধ্যে অল্প নোনা জলের নদীতে বা উপকূলবর্তী জলে থাকতে পারে। রোগটি সোজাসুজি একজন লোক থেকে আরেকজনের ছড়ায় না, কাজেই সংক্রমিত লোকের সাথে সাধারণভাবে ছোঁয়াছুঁয়ি হলে অসুখ হওয়ার ঝুঁকি থাকে না। প্রতি 20 জন সংক্রামিত লোকের মধ্যে একজনের কলেরা তীব্র হয়, যার ধরন হচ্ছে খুব বেশি জলীয় পায়খানা, বমি এবং পায়ে খিঁচ ধরা। বমি ও পায়খানার সঙ্গে পিণ্ডলিতে আরিষ্ট ভাব, পিপাসা, মূত্রাবরোধ, শরীরে লবণের অভাব ইত্যাদি লক্ষণও দেখা যায়। প্রথম দিকে হলুদ হলুদ পাতলা দাস্ত হয়, তারপরে ভাতের মাড়ের মতো পাতলা অনবরত দাস্ত হতে থাকে। বমির সময় প্রথমে পাকস্থলীতে জমে থাকা খাবার বেরোতে শুরু করে, তারপরে পাতলা জলের মতো তরল বেরোতে থাকে। এই ধরনের রোগীর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি শরীরে পানি কমে ডিহাইড্রেশন এবং শক হতে পারে। চিকিৎসা না হলে কয়েক ঘন্টার মধ্যে মারাও যেতে পারে। দাস্থ বা উদারাময় শরীরে কমে যাওয়া তরল সঙ্গে সঙ্গে পরিপূরণ করে খুব সহজেই এবং সার্থকভাবে কলেরার চিকিৎসা করা যায়। ওরাল রিহাইড্রেশন দ্রবণ দিয়ে রোগের চিকিৎসা করা যায়। আগে থেকে মেলানো লবণ ও চিনির মিশ্রণ পানিতে মিশিয়ে বেশি করে খেতে হবে। এই দ্রবণটি সারা পৃথিবীতে কলেরার চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এবং এটির আবিষ্কার করেছেন বাংলাদেশে অবস্থিত আইসিডিডিআরবির বিজ্ঞানীরা। কলেরার চিকিৎসার ক্ষেত্রে এর প্রতিরোধ খুবই গুরুত্বপূর্ণ। কলেরা প্রতিরোধের জন্য প্রথমেই উন্নতি করতে হবে স্যানিটেশন ব্যবস্থা। খাবার পানি খেতে হবে ফুটিয়ে অথবা ক্লোরিনেটেড করে। প্রিয় দর্শক, এবারে থাকছে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। আজ এই পর্বে আমরা কথা বলবো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মাহবুবুর রহমানের সাথে। রক্তনালী রোগ সাধারণত দুরকম হয়ে থাকে। একটা বিশুদ্ধ রক্ত প্রবাহ যায়, সেটাকে আর্টারি বলি, আর একটাতে দূষিত রক্ত যায়, সেটাকে ভেইন বলি। আজকে আমরা মূলত আলোচনা করব আর্টেরিয়াল ডিজিজ বা রক্তনালীর রোগ, যেটা বন্ধ হয়ে গেলে রোগীদের কি কি সমস্যা হতে পারে এবং আমরা কিভাবে সচেতনতা বৃদ্ধি করতে পারি এ ব্যাপারে। আর্টেরিয়াল অক্লুসিভ ডিজিজ বা রক্তনালী বন্ধ হয়ে যাওয়া রোগ বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে আয়াট্রোজেনিক, যেটা যে কোনো কারণে যেটা কারণ আছে, এবং আরেকটা হচ্ছে ডিজিজ, যেমন আথেরোস্ক্লেরোসিস আছে বা অবলিটারেটিভ এন্ডারটাইটিস বা আরো অনেক কারণ, ডায়াবেটিসও একটা কারণের মধ্যে।
এবং আরেকটা হচ্ছে জুভেনাইল অ্যাওটাইটিস, যেটা মেয়েদের বেশি হয়। এবং অনেক সময় রেনল্ডস ফেনোমেনা বলে একটা রোগ আছে, যেটা রেনল্ডস ফেনোমেনা সেটা হচ্ছে সংকোচনের আর্টারি সংকুচিত হয়ে যায়, যার ফলে ওই রক্তনালীর ডিস্টালি বা ওই রক্তনালীতে রক্ত সরবরাহ হয় না, যার ফলে হাত বা পা পচে যেতে পারে। সেরকম ভাবে ব্রেনেও হতে পারে, যেটাকে আমরা স্ট্রোক বলি। রক্ত প্রবাহ যে নালীতে হয় সেটা বন্ধ হয়ে যায়, যার ফলে ব্রেনে রক্ত চলাচল হয় না এবং ব্রেনও পচে যায়, যেটাকে স্ট্রোক বলা হয়। যেটা বেশিরভাগ ক্ষেত্রেই যদি আগে ডায়াগনোসিস বা উপসর্গ জেনে আগে যদি চিকিৎসা করা যেত, তাহলে ওই রোগ থেকে ওই রোগীকে বাঁচানো যেত বা ওই অঙ্গ প্রত্যঙ্গ রক্ষা করা যেত। সেরকম অনেকগুলো কারণ আছে। সাধারণত আমরা পরীক্ষা করি এবং নিজেরা দেখে বের করি এই রোগটা হয়েছে কিনা। আমাদের দেশে সব পরীক্ষাই হয়, যেমন একটা হলো খুবই প্রয়োজনীয় ডুপ্লেক্স পরীক্ষা, সেটা আমাদের দেশে সব জায়গায় হয়। আরেকটা হচ্ছে আর্টেরিওগ্রাম, যেটা হচ্ছে রক্তনালীকে দেখা। শরীরের যে কোনো জায়গায় রক্তনালী থাকলে আমরা একটা ডাই বা রঙের সাহায্যে ছবি তুলে ওটাকে দেখতে পারি এবং ওটা কোন জায়গায় সমস্যা হয়েছে সেটা আমরা দেখে সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। এবং এইটার জন্য চিকিৎসা করলে রোগী সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়, কিন্তু না চিকিৎসা করলে, এবং আমি যেটা বলবো সময় মতো চিকিৎসাটা খুব জরুরি। সময় মতো না করলে ওই অঙ্গ প্রত্যঙ্গ বা ব্রেন হলে পরে তো স্ট্রোক হবে বা ওই অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ দিতে হবে। সুতরাং আমাদের সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। আমাদের দেশে এখন এই ধরনের বিশেষজ্ঞ হয়েছে এবং আমি অনুরোধ করব সবাইকে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করে উপযুক্ত বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া। আমরা এখন এমন একজন রোগীর কথা আলোচনা করব, যেটি মহিলা রোগী এবং মাঝবয়সী, এবং সচেতনতার অভাবে যে রোগীটি হাত হারাতে বসছে। আমার কাছে আসার পরে আমি ওই রোগীর রক্তনালী পরিষ্কার করে দেই, কিন্তু তার আগে রোগীর 3টা আঙ্গুল কালো হয়ে যায়, যেগুলো কেটে বাদ দিতে হবে। এবং আমি এখন চেষ্টা করছি রক্ত প্রবাহ আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া। এবং এই রোগীটা এসছে গ্রামের থেকে, গ্রামে ডাক্তার দেখিয়েছে, শহরেও ডাক্তার দেখিয়েছে, কিন্তু উপযুক্ত বিশেষজ্ঞ পরামর্শ নেয়নি। আমি যেটা বলবো, যে কোনো রক্তনালীর রোগ এই ধরনের বুঝতে পারবে যে কোনো মানুষই, যদি হাত ঠান্ডা হয়ে যায় বুঝতে হবে ওই জায়গায় রক্ত প্রবাহ কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। এবং সেই সাথে যদি চামড়ার রং কালো বা নীলচে হয়ে যায়, তখন আর দেরি না করে সাথে সাথে বিশেষজ্ঞ পরামর্শ নিতে হবে, যাতে ওই রোগী বা রোগিনী তার অঙ্গ হানি থেকে বেঁচে যেতে পারে। আসুন আমরা ওই রোগীটা দেখি। এখন কেস স্টাডিতে আমি যে রোগীর কথা বলতে যাচ্ছি, মহিলা রোগী, মাঝবয়সী, তার রক্তনালীতে সংকুচিত হয়ে যাওয়ায়, যেটাকে আমরা রেনল্ডস ফেনোমেনা বলি, একটা আঙ্গুল বেশি পচে গেছিল, আরো 2টা আঙ্গুল পচে গেছে। বাকি 2টা আঙ্গুল থাকে কিনা এখনো বলতে পারবো না। আমি গত 4 থেকে 5 দিন আগে অপারেশন করে রক্তনালীটা পরিষ্কার করার পরে এই অবস্থায় এসেছে। এখন এখানে লাল রক্ত দেখা যাচ্ছে এবং এটা আশা করি যতটুকু পচে গেছে বাকিটা রাখা যাবে। এটা দেখানোর উদ্দেশ্য হলো এই রোগীর যদি সচেতনতা বৃদ্ধি করা যেত ডাক্তার এবং রোগীদের মাঝে, যে আগে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়, সেক্ষেত্রে রোগীর অঙ্গহানি থেকে বেঁচে যেত। প্রিয় দর্শক, কিছুদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করেছে। ভবিষ্যতে পৃথিবী থেকেই পোলিও নির্মূল হবে, যেভাবে নির্মূল হয়েছে গুটি বসন্ত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর কোন কোন রোগকে নির্মূল করেছে বা কোন কোন রোগকে নির্মূল করার জন্য চেষ্টা করে যাচ্ছে, চলুন দর্শক সে সম্পর্কে একটি প্রতিবেদন দেখে আসি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা
1948 সালের 7 এপ্রিল সুইজারল্যান্ডের জেনেভাতে প্রতিষ্ঠিত হয়েছিল। 1049 সালে এই সংস্থার বাজেট ছিল $47 মিলিয়ন, আর এই 1912 সালে বাজেট ছিল প্রায় $4 বিলিয়ন মতো। বাজেটের সিংহভাগ অংশই এসেছে স্বেচ্ছায় দান করা থেকে। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার 473টি এনজিও এর পার্টনারশিপ রয়েছে, যার মধ্যে 189টি পার্টনার হচ্ছে অফিসিয়াল পার্টনার। এছাড়াও অন্যান্য এনজিও এবং সদস্য রাষ্ট্রের সরকারের সাহায্যে WHO এই তালিকার অনেক কিছুতেই ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এর ভেতরে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পোলিও, স্মল পক্স এবং HIV। পোলিও পৃথিবী হতে প্রায় নির্মূল হতে চলেছে। স্মল পক্স সমূলে উৎপাটিত হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে প্রথম রোগ হিসেবে সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে, এবং 1909 সাল থেকে 1915 সালের ভেতর 15 থেকে 24 বছর বয়সীদের মধ্যে HIV হওয়ার হার প্রায় 50% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের কাছাকাছি রয়েছে। সেই সাথে শিশুদের ক্ষেত্রে এই হার 90% কমিয়ে আনা এবং HIVর কারণে মৃত্যুর হার 25% কমানোর লক্ষ্য অর্জনের পথে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO 70টির মতো দেশে প্রায় 4 লক্ষ মানুষের মাঝে ওয়ার্ল্ড হেলথ সার্ভে পরিচালনা করেছে। এছাড়া প্রকাশ করেছে ওয়ার্ল্ড হেলথ রিপোর্ট এবং তৈরি করেছে WHO সার্জিক্যাল চেকলিস্ট। কিছু কিছু ব্যাপার নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো এত বড় একটি সংস্থার বিতর্কও রয়েছে। কন্ডম ব্যবহারে রোমান ক্যাথলিক চার্চের বিরোধিতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রচন্ড নিন্দা করেছে। তারা একটি রিপোর্ট তৈরি করেছে যেখানে আছে আমাদের ডায়েটে কমপক্ষে 10% নিচে সুগার যেন থাকে। এছাড়া তারা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে একটি চুক্তি করেছে, যাতে বলা হয়েছে এই দুটি সংস্থা পরস্পরের সাথে আলোচনা করবে যখন নিউক্লিয়ার হেলথ এবং সেফটি নিয়ে কোনো ইস্যুতে সিদ্ধান্ত নিতে হবে। অবশেষে 1909 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোয়াইন ফ্লু প্যান্ডেমিক ঘোষণা করেছিল, কিন্তু অনেকেই এই ঘোষণার সাথে একমত ছিলেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। সংস্থাটির এক্সিকিউটিভ বোর্ডে 34 জন টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড ব্যক্তি রয়েছেন। প্রিয় দর্শক, এবারে আমাদের নিয়মিত আয়োজন বিশেষজ্ঞ মতামত পর্ব। আমাদের আজকে পর্বে অতিথি হয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেলি আহমেদ সুইটি। তিনি আজ আমাদের কিডনি সুরক্ষা সম্বন্ধে বলবেন। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের বিশেষজ্ঞ মতামত পর্বে। আজ আমরা কথা বলবো কিডনি রোগ নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজে নেফ্রোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সোহেলি আহমেদ সুইটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ, তোমরা আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছো সেজন্য। আপনার কাছে প্রথমেই জানতে চাইবো, আমরা জানি যে আমাদের দেশে কিডনি রোগীর সংখ্যা অনেক, কিন্তু সঠিক পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমরা কিন্তু জানি না। তো এটার ইনসিডেন্স আসলে কি রকম? আসলে আমাদের দেশে প্রায় 2 কোটি মানুষ কিন্তু কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। এটাই হচ্ছে আমাদের মোটামুটি স্ট্যাটিস্টিক্স আছে। যে রিসার্চ গুলা করা হয়েছে রিসেন্টলি, তাতে দেখা গেছে প্রায় 2 কোটির মতো মানুষ কোনো না কোনো কিডনি রোগে ভুগছে। তুমি জানো যে ডিফারেন্ট টাইপ কিডনি রোগ আছে, সো কোনো না কোনো কিডনি রোগ কিন্তু আছে এই 2 কোটি মানুষের মধ্যে। তো এটা কিন্তু অনেক বেশি, প্রায় 16 কোটি মানুষের 2 কোটি মানুষেরই যদি কিডনি রোগ থাকে, এটার সংখ্যা কিন্তু আমরা কম বলতে পারি না। আপু, এটা তো একটা মারাত্মক সংখ্যা। তো সেক্ষেত্রে আমরা এটার প্রতিরোধের কি কি ব্যবস্থা, কি কি না করলে কিডনি রোগ হয়তো হবে না? আসলে প্রতিরোধের বিষয় বলতে গেলে কিন্তু প্রথমে আসা উচিত যে কিডনি রোগ কেন হয় সে বিষয়গুলো, এবং কিডনি রোগ কি কি ধরনের কিডনি রোগ আছে। তো আমরা যেটা দেখি যে ধীর গতিতে কিডনি বিকল, আকস্মিক কিডনি বিকল, কিডনিতে পাথর, বংশগত রোগ, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, বিভিন্ন ধরনের গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিনড্রোম, ডিফারেন্ট টাইপস অফ কিডনি ডিজিজ। সো আমরা যে জিনিসগুলো ধরে ধরে বলতে চাই যে সিকেডি অর্থাৎ ধীর গতিতে কিডনি বিকল কেন হয়। ধীর গতিতে কিডনি বিকল হয় সাধারণত যাদের কিডনিতে ইনফেকশন থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে, অর্থাৎ গ্লোমেরুলোনেফ্রাইটিসই সিকেডি বা ধীর গতিতে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ। এছাড়া বিশ্বের অন্যান্য দেশে দেখা যায় ডায়াবেটিক্স কিন্তু এই ধীর গতিতে কিডনি বিকলের প্রথম এবং প্রধান কারণ। এটা হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর কথা আমি বলছি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে এই ডায়াবেটিক্স কিন্তু দ্বিতীয় কজ ধীর গতিতে কিডনি বিকলের। এছাড়া রয়েছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ,
তারপরে রয়েছে ফ্যামিলিয়াল কিছু ডিজিজ, অবস্ট্রাকটিভ ইউরোপ্যাথি, যে কোনো কারণে হয়তো কিডনিতে পাথরের মাধ্যমে অবস্ট্রাকটিভ হতে পারে, প্রোস্টেটিক কার্সিনোমা, মহিলাদের ক্ষেত্রে জরায়ুর ক্যান্সার হলে অবস্ট্রাকশন হতে পারে। সো এগুলো আমি বললাম ধীর গতিতে কিডনি বিকলের কথা। এছাড়া রয়েছে আকস্মিক কিডনি বিকল, এটার মধ্যে আবার আছে প্রি রেনাল কজ, রেনাল কজ, পোস্ট রেনাল কজ, অনেক তো বড় pre renal একটা cause, বিরাট ব্যাপার। কিন্তু যেগুলো খুব কমন, যে আকস্মিক কিডনি বিকলটা কেন হয়, খুব কমন যে এটা বলতে হয় সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া হলে আমরা কিন্তু অনেকে ইগনোর করি, তাই না? তো ডায়রিয়া হলে যে পানি শূন্যতা হয়, আমাদের সাধারণ দর্শক শ্রোতা যারা আছেন অনেকেই হয়তো জানেন না। তাই ডায়রিয়া হলে ডেফিনেটলি আপনার যাতে পানি শূন্যতা না হয় সেদিকে খেয়াল রাখবেন, কারণ আপনি প্রতিবার পাতলা পায়খানার পরে খাবার, স্যালাইন বা পানি প্রচুর পরিমাণে খাবেন, যাতে করে ডিহাইড্রেশন প্রিভেন্ট করতে পারেন। কারণ ডায়রিয়া হলে পানি শূন্যতা হয় এবং সে থেকে কিন্তু আপনার আকস্মিক কিডনি বিকল হতে পারে। এগুলা তো যে কোনো কারণে হতে পারে, যে পানি শূন্যতার কথা আমি বলেছি, অ্যাকিউট ব্লাড লস যেমন অ্যাবর্শনের কারণে, বা যে কোনো পোস্ট অপারেটিভ কারণে, বা যে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে অনেক ব্লাড লস হলো, সেক্ষেত্রেও আকস্মিক কিডনি বিকল হতে পারে। এগুলো প্রি রেনাল কজে আরো বার্ন, তুমি জানো, অনেক কিছুই হতে পারে। সেভাবে রেনাল কজের মধ্যে কিছু ইনফেকশাস ডিজিজ, জিএন, আরপিজিএন, অনেক কিছু হতে পারে। ড্রাগসের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমরা বলি যে ড্রাগস খেলে, এখন কোন ড্রাগস খেলে, যেমন আমাদের দেশে কিন্তু প্রেসক্রিপশন ছাড়া আমরা যেখানে যাচ্ছি ফার্মেসিতেই তারা ডাক্তারের মতো ওষুধ দিচ্ছে, এবং আমরা সচেতন হওয়া সত্ত্বেও কেন যে ভুল করি, আমরা ব্যথানাশক ওষুধ অর্থাৎ পেন কিলার, যেগুলো বিশেষ করে NSAIDs, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আই মিন যেগুলো ইনফ্লাম, ভল্টারিন বা এই ধরনের ওষুধ আমরা খেয়ে ফেলি, কিন্তু আমরা জানি না যে এই ব্যথানাশক একটা ওষুধও কিন্তু আকস্মিক কিডনি বিকল করতে পারে, অ্যাকিউট কিডনি ফেলিওর করতে পারে। শুধু তাই না, আমরা কি করি, হঠাৎ করে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, তাই না? ডায়রিয়া হলো, আমরা একটা সিপ্রোফ্লক্সাসিন খেয়ে ফেলি, বা যে কোনো একটা ওষুধের জন্য একটা অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলছি, কিন্তু আমরা জানি না যে এই আকস্মিক কিডনি বিকলের একটা অন্যতম কারণ কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক বিশেষ করে, এবং ব্যথানাশক ওষুধ খাওয়া। যে আমরা গলা ব্যথা হলে, গলা ব্যথা বা বিশেষ করে খোসপাচড়া, গলা ব্যথাটার সাথে যেমন ইনফেক্টিভ এন্ডোকার্টাইটিসেরই বেশি রিলেশন, কিন্তু স্ক্যাবিসটা, শিশুদের যেটা খোসপাচড়া হচ্ছে, অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাসময়ে চিকিৎসা করবেন, না হলে কিন্তু আপনার বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে। এবার জানতে চাইবো যে আসলে কি কি চিকিৎসা অপশন আছে কিডনি রোগীদের ক্ষেত্রে, বিশেষত ধীরগতিতে কিডনি রোগী। আসলে এখানে যে কথাটা বলতে হয়, যে আমি বারবারই বলেছি যে কিডনি রোগ কিন্তু অনেক ধরনের রোগ, তো এক একটা রোগের ট্রিটমেন্ট পদ্ধতি আলাদা। কিন্তু তুমি সিকেডির কথা উল্লেখ করেছো, যে ধীর গতিতে কিডনি বিকলের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা করা যেতে পারে। ধীর গতিতে কিডনি বিকলের আসলে কতগুলো স্টেজিং আছে, যেমন কেডুকি গাইডলাইন্স অনুযায়ী আমরা দেখেছি যে ধীরগতিতে কিডনি বিকলকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। যখন রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেয়া হয়, RRT, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্টেশন। তো ডায়ালাইসিসের মধ্যে আমরা জানি যে 3 ধরনের ডায়ালাইসিস রয়েছে, যেমন রক্তের ডায়ালাইসিসকে আমরা বলি হিমোডায়ালাইসিস, তারপরে CAPD করা হয়, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস। এছাড়া আরেক ধরনের ডায়ালাইসিস আছে যেটাকে বলা হয় যে ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস, যেটা আমরা অ্যাকিউট ক্ষেত্রে করি, যে ডায়ালাইসিস আমরা হিমোডায়ালাইসিস করতে পারছি না বা অন্য কিছু করতে পারছি না, সেই ক্ষেত্রে কি করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্টারমিটেন্ট পেরিটোনিয়াল ডায়ালাইসিস, পেটে ফুটা করে আমরা ডায়ালাইসিস করে থাকি পেরিটোনিয়ালের মাধ্যমে। তার মানে যারা ট্রান্সপ্লান্ট করছে তাদের ক্ষেত্রে তো তুমি সাকসেস রেট জানতে চাই। আসলে এক একটা হাসপাতালে সাকসেস রেটের স্ট্যাটিস্টিক্সটা ডিফারেন্ট। এখন এটা ডিপেন্ড করে আসলে পেশেন্ট কতটা, আমরা ট্রান্সপ্লান্টের পরে পোস্ট অপারেটিভ কেয়ারটা কেমন হচ্ছে, পোস্ট ট্রান্সপ্লান্ট কেয়ারটা, সেটা অনেক ইম্পর্টেন্ট। রোগী কতটা মেনটেন করছে, অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যে আবার দেখা যাচ্ছে কয়েক বছর পরে বিভিন্ন ইনফেকশন হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে পোস্ট ট্রান্সপ্লান্ট কমপ্লিকেশনস হচ্ছে, সো রিজেকশন হচ্ছে কিনা, অনেকগুলো ফ্যাক্টরের উপরেই প্রগনোসিসটা ডিপেন্ড করে বা সাকসেস রেটটা ডিপেন্ড করে। তো বাংলাদেশের সাকসেস রেট খুবই ভালো। আমরা যদি উন্নত দেশগুলোর দিকে দেখি, সিঙ্গাপুর, মালয়েশিয়ার সাকসেস রেটের সাথে আমাদেরটা কম্পেয়ার করি, খুব একটা পিছিয়ে নেই। কিন্তু আমাদের দেশে অনেক কম খরচে খুবই ভালোভাবে সফলভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে এবং রোগীরা বছরের পর বছর বেঁচে থাকছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এসে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ তোমাকে। শুধু দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার কিডনির যত্ন নেবেন।
প্রিয় দর্শক, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল নামক জীবাণুর বারে বারে আক্রমণের ফলে আমাদের পরিপাকতন্ত্রের ইনফেকশন হয়, যার কারণে ঘন ঘন ডায়রিয়া হতে দেখা যায়। এই রোগের চিকিৎসার জন্য একটি নতুন পদ্ধতি তৈরি হয়েছে, যার নাম ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন। চলুন দর্শক, এই নতুন পদ্ধতি সম্পর্কে কিছু জেনে আসি। ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন 1958 সালে জেনেভা জেনারেল হাসপাতালের চিফ সার্জন ডক্টর বেন এইচম্যান জার্নাল অব ক্লিনিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজিতে 4 জন রোগী নিয়ে একটি রিপোর্ট লিখেন, যারা সিউটোমেমব্রেনাস কোলাইটিস রোগ হতে সুস্থ হয়েছিলেন। এটি একটি খুব বেদনাদায়ক রোগ, রোগীকে অত্যন্ত দুর্বল করে দেয়, যা ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। ডক্টর বেন এইচম্যানের পদ্ধতি ছিল অন্য কোনো সুস্থ কোলন থেকে মল নিয়ে সেটি অ্যানিমা দিয়ে অসুস্থ ব্যক্তির কোলনে প্রবেশ বা ট্রান্সপ্ল্যান্ট করানো। ফলে অসুস্থ ব্যক্তির কোলনটি আবার পরিপাকতন্ত্রের ভালো ব্যাকটেরিয়া দ্বারা পরিপূর্ণ হয়ে ওঠে এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। 1980 সালের মাঝামাঝি সময়ে প্রফেসর থমাস বোরোটি, একজন অস্ট্রেলিয়ান গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যিনি পাকস্থলীর আলসার সমস্যা সমাধানের জন্য বহুল প্রচলিত ট্রিপল অ্যান্টিবায়োটিক থেরাপি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, একবার কোলাইটিস রোগ নিরসনে খুব জটিল সমস্যার সম্মুখীন হলেন। তার রোগী ছিলেন একজন মহিলা। ফিজিতে ছুটি কাটানোর সময় ক্লোস্ট্রিডিয়াম ডিফিসিলে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে অনারোগ্য কোলাইটিসে ভুগছিলেন। প্রফেসর বোরোটি পুনরায় জার্নালগুলো দেখতে গিয়ে 1958 সালে ডক্টর বেন এইচম্যানের রিপোর্টটি খুঁজে পান এবং সেইভাবে কাজ করে তিনি সফল হন। মহিলাটির ভাই তার মল প্রদান করেন, যা আগে স্ক্রিনিং করে দেখে নেওয়া হয় কোনো জীবাণু ছিল না। এরপর ব্লেন্ডারের মাধ্যমে লবণ জলের সাথে মিশিয়ে জল কাঁদার মতো একটি অবস্থার সৃষ্টি হয়। প্রফেসর বোরোটি এরপর মিশ্রণটি ছিঁকে অ্যানিমার মাধ্যমে মহিলাটির শরীরে পুরোপুরি টানা 2 দিন প্রবেশ করিয়ে দেন। ফলাফল ছিল অসাধারণ। একদিনের মধ্যে কোলাইটিস মুক্ত হন সেই মহিলাটি এবং আর কখনোই তার কোলাইটিস হয়নি। অথচ এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আমেরিকার প্রতি বছর 14,000 এবং বিশ্বে আরো বেশি রোগী মারা যাচ্ছেন। ফিকাল ট্রান্সপ্ল্যান্ট বা মল প্রতিস্থাপনের মাধ্যমে এই রোগ থেকে সুস্থ হওয়ার হার এখন 90 থেকে 95%। অর্থাৎ প্রকৃতপক্ষে ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্লান্টেশন বা মল প্রতিস্থাপন বা যে নামেই আপনি ডাকুন না কেন, এটি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে একজন সুস্থ ব্যক্তির থেকে ফ্রেশ মল দিয়ে কলোনোস্কোপি বা অ্যানিমার মাধ্যমে অসুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয়। তার পূর্বে সেই মলটি পরীক্ষা করে দেখা হয় কোনো জীবাণু আছে কিনা। প্রিয় দর্শক, এবারে সময় হলো বিদায় নেবার। তবে কথা দিচ্ছি, আগামী পর্বে আবারও হাজির হব গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শোতে আরো নতুন নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি।